আসসালামু আলাইকুম, সকলকে আমাদের ভিডিও সিরিজে স্বাগতম। আজকে আমরা পড়বো ক্যালভিন চক্র। আমরা এর আগের ভিডিওতে এই আলোক নিরপেক্ষ অধ্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট যে রিঅ্যাকশন রয়েছে সেখানে বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা নামবো ক্যালভিন চক্রের যুদ্ধে এবং ভিডিও দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আজকে ক্যালভিন চক্র তোমাদের অনেক সহজ করে বোঝাবো। ক্যালভিন চক্র নিয়ে তোমাদের কোনো প্রবলেম আর থাকবে না, বাট আমি ক্যালভিন চক্র একটু ডিফারেন্ট ওয়েতে বোঝাবো তোমাদের। আমি ফার্স্টে বোর্ডে ক্যালভিন চক্র একটু ডিফারেন্ট ওয়েতে বোঝাবো। ক্যালভিন চক্র নিয়ে তোমাদের একটু ইন ডিটেলস ধারণা দিব। ক্যালভিন চক্রে তোমরা জানতে না সেরকম কিছু মজার কনসেপ্ট জানাবো এবং এরপর আমি একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে তোমাদের ক্যালভিন চক্রের তোমাদের বইয়ের মধ্যে যে একটা বাজে ছক দেওয়া আছে সেই বাজে ছকটাও আমি তোমাদের দেখিয়ে দিব, যেন তোমরা বই নিয়ে যেন তোমাদের ভয় না থাকে। সো এখন আমি আসলে তোমাদের পড়াবো ক্যালভিন চক্র। এই ক্যালভিন চক্র বা ক্যালভিন সাইকেল আগের নাম ছিল C3 সাইকেল। এটি নিয়ে বিজ্ঞানী ক্যালভিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে 1947 থেকে 1949 পর্যন্ত ক্যালভিন এই চক্রটা নিয়ে কাজ করেছে। কাজ করার পর উনি এইখান থেকে আলটিমেটলি এই ক্যালভিন চক্র আবিষ্কার করেন এবং তিনি এই কাজটা করেন ক্লোরেলা নামক একটা সবুজ শৈবালের মধ্যে কার্বন C14 আইসোটোপের ট্রেসিং এর মাধ্যমে তিনি এটা আসলে বের করেন এবং এর জন্য 1961-এ কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং এই ক্যালভিন চক্রের নাম পরবর্তীতে C3 সাইকেল নামে আমরা এটাকে বেশি ভালোভাবে চিনি। তো এই ক্যালভিন চক্র নিয়ে আমার কিছু কথা আছে, নিজের মতো আলাদাভাবে আমি কিছু কথা বলবো যে এই ক্যালভিন চক্রের আসলে প্রধান ধাপ 4টা। আমার কাছে এই ধাপগুলো প্রধান ধাপ। তো তোমাদের এই ধাপের নামগুলো দেখে এখন কঠিন মনে হলো, আমি একটু ইংরেজিতে লেখার চেষ্টা করেছি, বাট এই জিনিসগুলো তোমরা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা আসলে ভিডিও দেখার পর অবশ্যই বলবে যে আসলে তুমি অনেক কিছু শিখেছো। তো দেখো, প্রথমেই আমরা কার্বক্সিলেজ। আমরা লাস্ট ভিডিওতে তোমাদের বলেছি কার্বক্সিলেজ মানে কি। কার্বক্সিলেজ মানে কোনো জায়গায় কার্বন ডাই অক্সাইড যুক্ত হওয়াকে আমরা কি বলি? কার্বক্সিলেজ বলি। 2 নম্বর যে প্রসেসটি সেটাকে আমরা বলি রিডাকশন। রিডাকশন মানে রিডিউসড হওয়া বা বিজারিত হওয়া। তো আমরা এই রিডাকশন বা বিজারিত হওয়াটা আমাদের যে গ্লাইকোলাইসিস রয়েছে সেখানে আমি তোমাদের পড়িয়েছি। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের অসম্ভব কিছু সুন্দর ভালো ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা চাইলে অবশ্যই আমার ইউটিউব থেকে দেখে আসতে পারো। তো রিডাকশন নিয়ে আমরা পড়বো। তো রিডাকশনে আমরা কমন বেসিক যে ধারণাটা আমরা জানি যে রিডাকশন বা বিজারিত করলে আলটিমেটলি কি তৈরি হবে। আলটিমেটলি এখান থেকে কিন্তু আমার কি তৈরি হয়? আমার অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়। অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি কিন্তু রিডিউসড বা রিডাকশন বা বিজারিত হওয়া বোঝায়। আর রিজেনারেশন অফ RUBP রাইবোলোজ 1,5 বিসফসফেট যেটি রয়েছে এটি কিন্তু আমাদের স্ট্রমাতে থাকে। কোথায় থাকে? স্ট্রমাতে, ক্লোরোপ্লাস্টের স্ট্রমাতে থাকে এবং এইটা একটা চক্র, C3 চক্র বলছি। চক্র মানে কি? যে বিন্দু থেকে শুরু হবে আবার সেই বিন্দুতে এসে শেষ হবে। এখন একটা বিন্দু থেকে শুরু হলো, সেই বিন্দু থেকে আবার এসে শেষ করতে হলে শেষ করে আবার সেই বিন্দুর যে প্রোডাক্টটা ছিল সেটাই তৈরি করতে হবে, নাহলে কিন্তু চক্রটা আমার আর চলবে না। RUBP বা রাইবোলোজ 1,5 বিসফসফেট যদি তৈরি না হয় তখন কিন্তু আমাদের এই পুরো প্রসেসটা অফ। এবং আমাদের এই পুরো প্রসেসের মেইন ধারণা বা মেইন উদ্দেশ্য কি? গ্লুকোজ তৈরি করা। সো গ্লুকোজ যে প্রক্রিয়ায় তৈরি হয় সেটাকে আমি বলেছি রিভার্স গ্লাইকোলাইটিক পাথওয়ে। রিভার্স মানে বিপরীত, গ্লাইকোলাইটিক পাথওয়ে মানে কি? আমরা গ্লাইকোলাইসিস পড়েছি। তো গ্লাইকোলাইসিসের ভিডিও যে দেখোনি সে অবশ্যই আমার গ্লাইকোলাইসিসের ভিডিওটি দেখে আসবে, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। যদি পারো এখনই এই ভিডিও না দেখে গ্লাইকোলাইসিসের ভিডিও দেখে আসো তারপর শুরু করো, তাহলে কিন্তু তোমার রিভার্স গ্লাইকোলাইটিক পাথওয়েটা বুঝতে সুবিধা হবে। তো গ্লাইকোলাইটিক পাথওয়ে বা গ্লাইকোলাইসিসে আমরা কি পড়েছি? গ্লুকোজ ভেঙে কি তৈরি হচ্ছে, আর এখানে জাস্ট উল্টাও প্রক্রিয়ায় গ্লুকোজটা তৈরি হবে। সো আমরা এই 4টা মেইন ধাপের মাধ্যমে আমরা জানবো যে কিভাবে আমাদের এই C3 চক্রের মেকানিজম চলছে। তো প্রথমেই আসো যে আমরা যদি শুরু করি যে RUBP। আমি কিন্তু মুখে সবগুলো টার্ম বলে দিচ্ছি, কেউ আবার শর্ট টার্ম লিখতেছি বলে রাগ করো না। যে RUBP মানে রাইবোলোজ 1,5 বিসফসফেট। সো RUBP মানে কি? রাইবোলোজ 1,5 বিসফসফেট। সো গ্লাইকোলাইসিস এই C3 চক্র প্রক্রিয়ায় এই RUBP রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কে যুক্ত হয়? RUBP বা রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। কোন এনজাইম সাহায্য করে এখানে? রুবিস্কো এনজাইম সাহায্য করে। রুবিস্কো নিয়ে ইন্টারেস্ট কথাবার্তা আমরা বলেছি, এখানে যাচ্ছি না। এখানে কার্বক্সিলেজ হয়, যেহেতু আমরা C3 চক্র বা ক্যালভিন চক্র নিয়ে পড়ছি, এখানে কার্বক্সিলেজ হয়। তো আমাদের বই অনুসারে বলা আছে যে RUBP যেটা একটা 5 কার্বন বিশিষ্ট 5 কার্বন মলিকিউল, এই 5 কার্বন মলিকিউল থেকে কি তৈরি হয়? তৈরি হয় কিটো অ্যাসিড তৈরি হয়। কেন এটাকে আমরা কিটো অ্যাসিড বলছি? এটারও কিন্তু একটা ব্যাখ্যা রয়েছে। বায়োলজির মধ্যে মজার ব্যাপার সবকিছুই ব্যাখ্যা রয়েছে, বিশেষ করে বায়োলজি যেহেতু একটা লাইফ সায়েন্স, তো সায়েন্সের মধ্যে ব্যাখ্যা তো থাকতেই হবে। সো এইখান থেকে তৈরি কিটো অ্যাসিড। এখানে খেয়াল করে দেখো এটার নাম কিন্তু রাইবুলোজ।
নট রাইবোজ, এটার নাম কি রাইবুলোজ 1,5 বিসফসফেট। সো তোমরা যারা আমার কোষ রসায়নের প্লেলিস্টে দেখেছো সেখানে তোমরা অবশ্যই দেখেছো যে কোষ রসায়নের মধ্যে পেন্টোজ বলতে একটি কথা রয়েছে। পেন্টোজ আমরা সুগারের ক্ষেত্রে নামের সাথে ওজ যুক্ত করতে ভালোবাসি। সো যেখানে পেন্টোজ গুলো রয়েছে, পেন্টোজের মধ্যে রয়েছে রাইবোজ, রাইবুলোজ। রাইবোজ কিন্তু আমাদের অ্যালডিহাইড, কিন্তু রাইবুলোজ কিন্তু আমাদের কিটোন। সো যেহেতু রাইবুলোজ কিটোন, তো এখান থেকে যে অ্যাসিডটা তৈরি হবে তার নাম কি হবে? কিটো অ্যাসিড তৈরি হবে। কিটো অ্যাসিডটা আমাদের একটা 6 কার্বন বিশিষ্ট মৌল, 6 কার্বন মলিকিউল, যেটি একটা অস্থায়ী মৌল। মানে এটা স্থায়ী কোনো মৌল না, পার্মানেন্ট কোনো মৌল না, এটা অস্থায়ী একটা মৌল। এখান থেকে তৈরি হয় আমাদের 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফো কথা বাদ দাও, প্রথমে আসে গ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড মানে কথাটা কোথা থেকে আসছে? গ্লিসারিন থেকে আসছে। আমরা সবাই জানি গ্লিসারিন কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট হবে? 3 কার্বন বিশিষ্ট হবে। এখানে কয় কার্বন বিশিষ্ট ছিল? 6 কার্বন। এখানে কয় কার্বন হলো? 3 কার্বন। দ্যাট মিন্স এটা কয় মোল হইতে হবে? এটা অবশ্যই 2 মোল হইতে হবে। সো 2 মোল 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এখানে কিন্তু আবার বলছি 3 হাইফেন অবশ্যই আছে। হাইফেন দিয়ে কি বোঝাচ্ছে? মানে ফসফোগ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বনে ফসফেট যুক্ত রয়েছে। ওকে, ভেরি গুড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে। সো এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের কি প্রক্রিয়া ঘটে? তার মানে আমার প্রথম ধাপ কার্বক্সিলেজ চলে গেছে। দ্যাট মিন্স আমি এতটুকু পর্যন্ত যে ক্রিয়াটা করলাম এটা আমাদের 1 নম্বর যে ধাপ রয়েছিল, আমরা যেটাকে বলছি কার্বক্সিলেজ। আমরা যে একটা মানে নিউ ধারণা বা যেটা একটু হাই ধারণা নিয়ে পড়ছি যে এটা ফার্স্ট যে ধাপ কার্বক্সিলেজ হয়ে গিয়েছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আমার তৈরি। এখন এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে রিডাকশন হবে। রিডাকশন মানে বিজারণ। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের রিডাকশন বা বিজারণ প্রক্রিয়া আমাদের দুইটি জিনিস ব্যবহার হবে, যেটিকে আমরা এপি বলি। এপি মানে অ্যাসিমিলেটরি পাওয়ার। আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলেছি যে এপি মানে অ্যাসিমিলেটরি পাওয়ার বা আত্তীকরণ শক্তি, মানে এটিপি আর NADPH2। সো এখানে কি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যে রিডাকশন সেই প্রক্রিয়া এটিপি আর NADPH2 ব্যবহার হয়ে যাবে। কিভাবে ব্যবহার হবে খেয়াল করো। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের তৈরি হবে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। খেয়াল করে দেখো, তোমরা যারা হচ্ছে যে আমার গ্লাইকোলাইসিসের ভিডিও দেখেছো তাদের আসলে বুঝতে সমস্যা হবে না যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি? গ্লিসারিক অ্যাসিডের 3 নাম্বার কার্বনে ফসফেট রয়েছে, একটা ফসফেট। কিন্তু এই ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি? এর কয় নাম্বার কার্বনে ফসফেট রয়েছে? 1,3, মানে 1 নাম্বার কার্বনে একটা, 3 নাম্বার কার্বনে একটা ফসফেট। তাহলে এখানে কি যুক্ত হয়েছে? একটা ফসফেট যুক্ত হয়েছে। আমি তোমাদের বলেছি যে ফসফেট যুক্ত বা মুক্ত হইতে গেলে কাকে দরকার হবে? এটিপি কে দরকার হবে। সো ফসফেট যে এখানে যুক্ত হলো, কোথা থেকে ফসফেট আসবে? এটিপি ভেঙে ফসফেট আসবে। দ্যাট মিন্স এখানে কি ভাঙবে? এখানে আমাদের এটিপি ভাঙবে। এটিপি ভেঙে তৈরি হবে এডিপি। এটিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, এডিপি মানে এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট। মানে একটা ফসফেট কমে গিয়েছে। এই যে একটা ফসফেট কমে গেল, এই ফসফেটটাকে লাভ দিয়ে কি গ্রহণ করে? ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড এই ফসফেটটা গ্রহণ করে তৈরি হবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানেও কিন্তু এটা বিজায়িত হয়েছে। এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আলটিমেটলি আমাদের কি হবে? এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের তৈরি হবে, তো এটা তো অ্যাসিড, তো বিজায়িত হলে বলেছি কি আমরা অ্যাসিড থেকে বিজায়িত প্রক্রিয়া কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে আমাদের ফসফোগ্লিসারলডিহাইড। হ্যাঁ, তোমরা তোমাদের বই দেখবে, বইয়ের কথা একদম বাদ দাও, বইয়ের ব্যাপারটা আমি তোমাদের বোঝাবো। এই জিনিসটা খেয়াল করো, কি তৈরি হবে? ফসফোগ্লিসারলডিহাইড। তো এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা কয় কার্বন বিশিষ্ট? এটা 3 কার্বন বিশিষ্ট। এবং এটাও কয় মোল হবে? অবশ্যই, যেহেতু এটা 2 মোল, এটাও কয় মোল হবে? এটাও অবশ্যই 2 মোল হবে। সো এটাও 2 মোল। তার মানে 2-ফসফোগ্লিসারলডিহাইডও কয় মোল হবে? অবশ্যই ফসফোগ্লিসারলডিহাইড 2 মোল হবে। এবং ফসফোগ্লিসারলডিহাইডও কয় কার্বন বিশিষ্ট? ফসফোগ্লিসারলডিহাইডও 3 কার্বন বিশিষ্ট মৌল। এখন মজার যে ব্যাপারটি হচ্ছে, সে এইভাবে অ্যালডিহাইড থেকে যখন অ্যাসিড থেকে যখন অ্যালডিহাইড তৈরি হবে, তখন আমাদের এই যে NADPH2 ছিল, সেই NADPH2টা ভেঙে যাবে। এই NADPH2টা ইউজ হয়ে যাবে, তৈরি হবে NADPH, এবং এখানে একটা ইনঅর্গানিক ফসফেটও মুক্ত হয়। এখন আরো মজার ব্যাপার যেটা দেখো, এখানে কিন্তু 2 কার্বন থেকে 2 কার্বন, দ্যাট মিন্স এখানে 2 ATP থেকে 2 ADP, তার মানে এখানে 2 ATP খরচ হচ্ছে। এখানে আমাদের তাহলে যেহেতু 2 থেকে 2, তার মানে 2 অণু NADPH2 থেকে 2 অণু NADPH তৈরি হয়। তার মানে এখানেও হচ্ছে যে আমাদের কয় অণু খরচ হচ্ছে? 2 অণু NADPH2 খরচ হচ্ছে।
সো মজার ব্যাপার, যেখানে এইচটা হবে না খুব সম্ভবত, মোস্ট প্রবাবলি। আচ্ছা, এখন এই যে 3-ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হলো এই ধাপে, তার মানে আমাদের রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেল। রিঅ্যাকশন মানে বিজারণ আমাদের কমপ্লিট। এখন হচ্ছে দুইটা ধাপ কমপ্লিট হয়ে গেছে আমাদের। সো এরপরে যে ধাপটা বলেছি সেই ধাপটার নাম রিজেনারেশন অফ RUBP, রিজেনারেশন অফ রাইবোলোজ 1,5 বিসফসফেট। এখন খেয়াল করে দেখো 3-ফসফোগ্লিসারলডিহাইড 2 কার্বন বিশিষ্ট, সরি 2 মোল 3 কার্বন বিশিষ্ট মৌল, তাহলে আমরা এখানে কার্বন কয়টা আছে? 6টা। রাইবোলোজ 1,5 বিসফসফেটের কার্বন কয়টা আছে? 5টা। এখান থেকে মাল্টি প্রসেসে অনেকগুলা ধাপের মাধ্যমে এই 2 মোল ফসফোগ্লিসারলডিহাইড থেকে রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি হচ্ছে, এবং এই পুরো প্রসেসের মধ্যে একটা ধাপের মধ্যে এই এটিপি ভেঙে এডিপি তৈরি হয়। তার মানে এই যে পুরো প্রসেসটা রয়েছে আমাদের, যে আমাদের রাইবোলোজ 1,5 বিসফসফেট কিন্তু বারবার তৈরি করতেই হবে, কারণ যদি রাইবোলোজ 1,5 বিসফসফেট আমি তৈরি না করি তাহলে কিন্তু আলটিমেটলি চক্রটা থেমে যাচ্ছে। সো এটা একটা চক্র হয়ে গেল। সো এই যে ধাপটা, 3 নাম্বার ধাপ, যেটাকে আমরা বলতেছি রিজেনারেশন অফ রাইবোলোজ 1,5 বিসফসফেট। সো এখানে খেয়াল করে দেখো এই যে পুরো প্রসেসটা রয়েছে, এই পুরো প্রসেসটার মধ্যে আমাদের কয় অণু এটিপি খরচ হয় খেয়াল করে দেখো, এখানে 2 অণু আর এখানে 1 অণু, মানে 3 অণু এটিপি খরচ হচ্ছে। কয় অণু NADPH2 খরচ হচ্ছে? 2 অণু NADPH2 খরচ হচ্ছে। খুব ভালো কথা। এবার আসো যে আমাদের এই পুরা ধাপের মেইন লক্ষ্য, উদ্দেশ্য, জীবনের ড্রিম, স্বপ্ন একটাই, গ্লুকোজ তৈরি করবে। তো এখন আমার এখানে গ্লুকোজ তৈরি হতে হবে, বাট আমি তো একটা চক্র কমপ্লিট করে ফেললাম, কোনো গ্লুকোজ হলো না। গ্লুকোজটা আসলে এই যে 2-ফসফোগ্লিসারলডিহাইড যে রয়েছে, এখান থেকে আলটিমেটলি রিভার্স গ্লাইকোলাইটিক পাথওয়ে। কি পাথওয়ে? রিভার্স গ্লাইকোলাইটিক পাথওয়ে। গ্লাইকোলাইসিস যদি তোমাদের মনে থাকে, খেয়াল করে দেখো গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা গ্লাইকোলাইসিসের মধ্যে কি পড়েছিলাম? গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা পড়েছিলাম যে গ্লুকোজ থেকে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে কি তৈরি হবে? গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে কি তৈরি হবে আমাদের? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে তৈরি হবে আমাদের 3-ফসফোগ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। সো এই পুরো ধাপটার জাস্ট উল্টা প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়ে যায়, এই জন্য কি বলি আমরা? রিভার্স গ্লাইকোলাইটিক পাথওয়ে। কিন্তু ঝামেলার জায়গা যেটা খেয়াল করে দেখো, এখানে মোট কার্বন আছে কয়টা? 6 কার্বন, যে 2 অণু মিলি। এখানে কার্বন আছে কয়টা? 5 কার্বন। 6 কার্বন থেকে তো 5 কার্বন তৈরি হয়েই গেল, তার মানে কার্বন আছে কয়টা? 1 কার্বন রয়েছে। তার মানে এখানে যে আমাদের গ্লুকোজটা তৈরি হয়, সেই গ্লুকোজটা কিন্তু একটা সম্পূর্ণ গ্লুকোজ না, 1/6 অফ গ্লুকোজ। কারণ কি? গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, বাট এখানে কার্বন আছে কয়টা? 1 কার্বন রয়েছে। তার মানে এখানে যে গ্লুকোজটা তৈরি হয় সেটা 1/6 অফ গ্লুকোজ। 1/6 অফ গ্লুকোজ তো আমার দরকার নেই। 1/6 অফ গ্লুকোজ দিয়ে আমি কি করব? 1/6 অফ গ্লুকোজ তো আমার কোনো কাজেই দিবে না, সেখান থেকে আমি আলটিমেটলি কিছুই তৈরি করতে পারবো না। সো এই জন্য এই পুরো প্রসেসটা থেকে যদি আমি এখনো গ্লুকোজ তৈরি করতে চাই, মাইন্ড ইট, খেয়াল করো তোমাদের বইয়ের মধ্যে যে ভয়াবহ কিছু লাইন দেখছো না, এটার কথা কিন্তু এখানে। এই পুরো প্রসেস থেকে যদি আমি এখনো গ্লুকোজ তৈরি করতে চাই, তার মানে এই পুরো প্রসেসটা কয়বার করতে হবে? 6 টাইমস। ইজন্ট ইট ম্যাজিক্যাল? পুরো প্রসেসটা কয়বার করতে হবে? 6 টাইমস। যখন 6 টাইমস ঘটবে তখনই কিন্তু এখনো গ্লুকোজ ঘটবে। দ্যাট মিন্স 6 বার ক্যালভিন চক্র ঘোরার পর কিন্তু আমার এখনো গ্লুকোজ পাই। তাহলে এখনো গ্লুকোজ পাওয়ার জন্য কয় অণু এটিপি লাগবে? জাস্ট 6 গুণ দিয়ে দাও এখানে। তার মানে পুরো আমার এখনো গ্লুকোজ পাওয়ার জন্য কিন্তু আমার 3/6 18 অণু এটিপি লাগে এবং 12 অণু NADPH2 লাগে। তা আর এই যে কার্বন ডাই অক্সাইড কয় অণু লাগবে? 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগে। ইজন্ট ইট ম্যাজিক্যাল? আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে খেয়াল করো যে এখনো গ্লুকোজ তৈরি করতে, তার মানে এখনো গ্লুকোজ, এই যে আমাদের যে বডির যে গ্লুকোজ, যেখান থেকে আমরা শক্তি উৎপাদন করি, এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই গ্লুকোজ তৈরি করার জন্য কিন্তু আমাদের দেহে 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগে। সেই গ্লুকোজ তৈরি করার জন্য কিন্তু আমাদের 18 অণু এটিপি লাগে। গ্লুকোজ তৈরি করার জন্য কিন্তু আমাদের 12 অণু NADPH2 খরচ হয়, একটা হিউজ বাল্ক অফ এনার্জি এখানে খরচ হচ্ছে। সো এইটা আমাদের খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবার তাহলে দেখো আমাদের কিন্তু আমরা এই পুরো ব্যাপারটা জেনে গিয়েছি। সো আমরা ক্যালভিন চক্রের যে বেসিক্স রয়েছে, ক্যালভিন চক্রের যে মেইন কথা, সেটা আমরা জানি। এই এতটুকু যদি তুমি ক্যালভিন চক্রে জানো এবং এই যে কথাগুলো বললাম এখান থেকে যদি এমসিকিউ গুলো পারো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার যে কোনো অ্যাডমিশন টেস্টে হয়ে যাচ্ছে। আমরা ক্যালভিন চক্রটা জাস্ট একবার দেখবো, আমাদের সিকিউর জন্য মাঝে মাঝে আসে, সেটার জন্য একবার দেখবো। সো খেয়াল করে দেখো এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউ গুলো নিয়ে কথা বলি। প্রথম কথা, যে এই C3 চক্র বা ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইড গ্রহী থাকে। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কে? রাইবোলোজ 1,5 বিসফসফেট।
রাইবোলোজ 1,5 বিসফসফেট কে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা বলে। তাহলে রাইবোলোজ 1,5 বিসফসফেট কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। কার্বন ডাইঅক্সাইড ফিক্স করতে কে সাহায্য করে? রুবিস্কো এনজাইম। প্রথম যে পদার্থটি তৈরি হয় স্থায়ী পদার্থ, অস্থায়ী পদার্থ নিয়ে এত মাতামাতি করার কোনো দরকার নেই। ফার্স্ট যে স্থায়ী পদার্থ তৈরি হয় সেটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। নাম কি? 3-ফসফোগ্লিসারিল অ্যাসিড গেল। তারপর হচ্ছে এক অণু গ্লুকোজ তৈরির জন্য ক্যালভিন চক্র কয়বার ঘটা লাগবে? মোট 6 বার ক্যালভিন চক্র ঘটা লাগবে এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য। এক অণু গ্লুকোজ করার জন্য কয় অণু এটিপি খরচ হয়? 18 অণু এটিপি খরচ হয়। এক অণু গ্লুকোজ তৈরির জন্য কয় অণু এনএডিপিএইচ2 খরচ হয়? 12 অণু এনএডিপিএইচ2 খরচ হয়। তো এখান থেকে কিন্তু আমরা যে কোনো অ্যাডমিশন টেস্টে বাংলাদেশে যদি এমসিকিউ আসে এখান থেকে আমরা এমসিকিউ বলতে পারবো। এবং এই চারটা হচ্ছে আমাদের এই ক্যালভিন চক্রের মেইন যে কোর যে চারটা ধাপ, কোর চারটা ধাপ কিন্তু এইখানে অন্তর্নিহিত আছে। এবং আমরা বইয়ের মতো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেন তোমাদের সৃজনশীলের জন্য সুবিধা হয়। বাট এই জিনিসগুলো যদি তুমি জানো, ইউ আর বস। সো তোমাদের যদি ভিডিও ভালো লাগে এবং এই জিনিসটা যদি তুমি আজকে নতুন জেনে থাকো, সো অবশ্যই আমাদের কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। কারণ তোমরা যখন আমাদের পজিটিভ ফিডব্যাক দিবে তখন কিন্তু আমরা পজিটিভ কাজ করার এনার্জি পাবো। এবং এই ভিডিওগুলো যে হাইলাইট কন্টেন্টগুলো আমি তোমাদের জন্য বানাচ্ছি সেগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, যেন তারাও এই কন্টেন্টগুলো দেখতে পায়। এবং কন্টেন্ট যখন শেয়ারিং বেশি হবে, মানুষ যখন বেশি দেখবে, তখনই কিন্তু আমাদের ভালো লাগবে এবং আমরা এই পজিটিভ কাজ করতে এবং নলেজেবল করে তোলার জন্য তোমাদের যে আমাদের প্রসেস, সেই প্রসেসে আমরা এগিয়ে যাব। সো থ্যাংক ইউ অল। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করতে এবং লাইক দিতে কিন্তু ভুলবে না কোনো মতে। আর ব্যাচেলর্স অফ বায়োলজি গ্রুপে বায়োলজি রিলেটেড যে কোনো সমস্যা পোস্ট করো। সো এবার দেখে নেওয়া যাক আমাদের ইলাস্ট্রেশনটা বা বই থেকে বইয়ের কিছু বাক্য। সকলকে স্বাগতম। আমাদের এই ইলাস্ট্রেশনে আমরা আমাদের বই অনুসারে কিছু কথাবার্তা দেখব। তার আগে আমি তোমাদের কিছু জিনিস দেখাতে চাই। খেয়াল করে দেখো, আমাদের যখন আলো আসে বা আলোর উপস্থিতি যখন আমাদের উদ্ভিদ পায়, এই আলোর উপস্থিতিতে যখন লাইট থাকে, দেন দ্য লাইট রিঅ্যাকশন অকার্স। লাইট রিঅ্যাকশনে আমাদের এটিপি তৈরি হয় এবং NADPH2 তৈরি হয়, এবং এই এটিপি এবং NADPH2 কে আমরা একসাথে বলি আত্তীকরণ শক্তি। এই এটিপি এবং NADPH2 তৈরি হয় এবং এই লাইট রিঅ্যাকশন ফেজে কিন্তু একই সাথে পানি বা ওয়াটার যেটি রয়েছে এটি সালোক বিভাজন ঘটে। ফটোলাইসিস অফ ওয়াটারের ফলে কিন্তু অক্সিজেন তৈরি হয় এই ধাপে। এই এটিপি এবং NADPH2 আমাদের এই ক্যালভিন চক্রে ব্যবহার হয় এবং ক্যালভিন চক্র থেকে আমরা সুগার পাই, বা ভালো ভাষায় বলতে গেলে আসলে কার্বোহাইড্রেট কম্পাউন্ড পাই। এবং এই ধাপে একই সাথে এডিপি এবং NADP উন্মুক্ত হয়ে আবার লাইট রিঅ্যাকশন ফেজে গিয়ে সেখান থেকে এটিপি এবং NADPH2 তৈরি হয়। তো আবারও এই একই জিনিসটি দেখানো হচ্ছে আমাদের এই ইলাস্ট্রেশনের মাধ্যমে, যে আমাদের কিভাবে লাইট রিঅ্যাকশন এবং যেটাকে আমরা বলি যে লাইট ডিপেন্ডেন্ট অ্যান্ড লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন গুলো কিভাবে সাইমultaneously হচ্ছে। এবার আসা যাক আমাদের বইয়ের যে টপিকস ম্যাটার অফ কনসার্ন, সেটি হচ্ছে আমাদের আবুল হাসান স্যারের বইয়ের এইটি। তো এই বইয়ের কপিরাইট সম্পূর্ণ আবুল হাসান স্যারের বই। আমি একেবারে শিক্ষার জন্য, সকলের মাঝে শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য এই বইটির এই অংশটি ব্যবহার করছি। আমাদের প্রথমে দেখতে হবে আমাদের যে ক্লোরোপ্লাস্ট স্ট্রমা রয়েছে, সেই ক্লোরোপ্লাস্ট স্ট্রমার মধ্যে অবস্থান করে রাইবোলোজ 1,5 বিসফসফেট। আমি তোমাদের যেভাবে শর্টভাবে বুঝিয়েছি, তুমি তোমার পরীক্ষায় ততটুকু দিলেও তুমি মার্কস পাবে, বা তুমি যদি পুরোটা দিতে চাও অবশ্যই দিতে পারো। যে মুখস্থ রাখার ফোন দি ফিকির আমরা কিন্তু এখন দেখছি। দেখা যায় আমাদের ক্লোরোপ্লাস্ট স্ট্রমাতে থাকে রাইবোলোজ 1,5 বিসফসফেট, যেটি যুক্ত হয় কোন এনজাইমের সাথে? রুবিস্কো এনজাইমের সাথে। রুবিস্কো এনজাইমের সাথে যুক্ত হয়ে তৈরি করে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। সেই 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড ভেঙে কি তৈরি হয়? 2 অণু 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারলডিহাইড। কি তৈরি হয়? 3-ফসফোগ্লিসারলডিহাইড। এই 3-ফসফোগ্লিসারলডিহাইড কাইনেজ এনজাইমের সহযোগিতায় এর মধ্যে একটি ফসফেট যুক্ত হয়। 3 নাম্বার কার্বন একটি ফসফেট ছিল, এখানে আবার 1 নাম্বার কার্বন একটি ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। সো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয়ে যায় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। আমরা জানি যে কোনো জায়গায় এটিপি যুক্ত বা মুক্ত হওয়ার জন্য যে এনজাইমটি প্রয়োজন হয় সেই এনজাইমটির নাম আমরা কাইনেজ বলি। তারপরে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ায় NADPH2 ব্যবহার করে তৈরি করে গ্লিসারলডিহাইড 3-ফসফেট। 2 অণু গ্লিসারলডিহাইড 3-ফসফেট তৈরি করে। এই 2 অণু গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে 1 অণু গ্লিসারলডিহাইড 3-ফসফেটই থাকে, আরেক অণু রূপান্তরিত হয়ে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট তৈরি করে। আমি বলেছি তোমাদের যে এই যে ধাপটি, এটিকে আমরা রিভার্স গ্লাইকোলাইটিক
ফেজ বলি। কেন রিভার্স গ্লাইকোলাইটিক ফেজ বলি? তোমরা নিশ্চয়ই ভিডিওর ফার্স্ট অংশে দেখেছো যে গ্লাইকোলাইসিসে কিভাবে, গ্লাইকোলাইসিসে কোন প্রক্রিয়ায় এই জিনিসগুলো তৈরি হয়। খেয়াল করো, গ্লিসারলডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট মিলে তৈরি করে কিন্তু ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। সেই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ 1-ফসফেট তৈরি হয়। এই ধাপটি একটু ভিন্ন। আমি তোমাদের বলেছি রিভার্স গ্লাইকোলাইটিক ফেজ, কিন্তু তোমরা অবশ্যই জানো যে গ্লাইকোলাইসিসের ধাপগুলো উপমুখী হয়, কিন্তু 1, 3 আর 9 নম্বর ধাপ কিন্তু উপমুখী নয়। আমরা গ্লুকোজের সাথে এক কার্বন একটা ফসফেট যুক্ত করে গ্লুকোজ 6-ফসফেট তৈরি করি, সেটা কিন্তু একমুখী ধাপ। সো গ্লুকোজ 6-ফসফেট থেকে সরাসরি কিন্তু গ্লুকোজ তৈরি হতে পারবে না। গ্লুকোজ 6-ফসফেট থেকে প্রথমে তৈরি হয়ে নেয় গ্লুকোজ 1-ফসফেট। সেই গ্লুকোজ 1-ফসফেট থেকে দুটি ভাগে ভাগ হয়, একটিকে বলি আমরা এডিপি গ্লুকোজ, আরেকটিকে বলি আমরা ইউডিপি গ্লুকোজ। এডিপি এবং ইউডিপি গ্লুকোজ থেকে কি তৈরি হয়? এডিপি গ্লুকোজ থেকে তৈরি হয় স্টার্চ এবং ইউডিপি গ্লুকোজ থেকে তৈরি হয় সুক্রোজ। তোমরা মনে রাখবে যে আমাদের বডিতে আমাদের সঞ্চিত খাদ্য কিন্তু গ্লাইকোজেন, আর উদ্ভিদের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য কিন্তু স্টার্চ। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সঞ্চিত খাদ্য গ্লুকোজ না। গ্লুকোজ একটি মনোমার হওয়ার কারণে তাকে বডির ভেতর বা দেহের ভেতর বা কোষের ভেতর সঞ্চয় করা খুবই রিস্কি একটা প্রসেস। দ্যাটস ওয়াই উদ্ভিদ স্টার্চ এবং সুক্রোজ রূপে রাখে। স্টার্চটা সঞ্চিত থাকে যেহেতু স্টার্চ অদ্রবণীয়। সুক্রোজ যেহেতু পানিতে দ্রবণীয়, তাই সুক্রোজ সারা দেহে পরিবাহিত হয়। সুক্রোজ সারা দেহে পরিবাহিত হয় এবং স্টার্চ কিন্তু এক জায়গায় জমা থাকে বা সঞ্চিত থাকে। এই যে এডিপি গ্লুকোজ থেকে যে স্টার্চ তৈরি হচ্ছে, কখন তৈরি হবে স্টার্চ, আর কখন আমাদের ইউডিপি গ্লুকোজ থেকে সুক্রোজ তৈরি হবে? এডিপি এবং ইউডিপি গ্লুকোজ থেকে সুক্রোজ তৈরি হওয়াটা বা স্টার্চ তৈরি হওয়াটা ডিপেন্ড করে যে এই যে সাইটোসোল বা সাইটোপ্লাজমে কতটুকু ইনঅর্গানিক ফসফেট রয়েছে তার উপর। ইনঅর্গানিক ফসফেটের ঘনত্ব কম যদি থাকে তখন স্টার্চ তৈরি হয়, ইনঅর্গানিক ফসফেটের ঘনত্ব যদি বেশি থাকে তখন আমাদের ইউডিপি গ্লুকোজ থেকে সুক্রোজ তৈরি হচ্ছে। এই জিনিসটা খুব জটিল একটি ব্যাপার, কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের সহজ। তোমরা যারা গ্লাইকোলাইসিস মুখস্থ করছো তারা এই জায়গাটি সুন্দর করে দিয়ে দিতে পারবে। সো এই গ্লিসারলডিহাইড 3-ফসফেট 3 কার্বন বিশিষ্ট, সেখান থেকে এই দুটি সংযুক্ত হয়ে যাচ্ছে তো একসাথে। এখন দেখা যায় এই গ্লিসারলডিহাইড 3-ফসফেট যেটি 3 কার্বন, সেখান থেকে এরপরে পরবর্তীতে তৈরি হয় ইরিথ্রোস 4-ফসফেট, যেটি একটা 4 কার্বন বিশিষ্ট মৌল। এইটি কিন্তু এখানে তৈরি হয় না। কিভাবে? দেখো যে একটা মজার ব্যাপার ঘটে যে ফ্রুক্টোজ 6-ফসফেট এই 6 কার্বন বিশিষ্ট মৌলটির সাথে গ্লিসারলডিহাইড 3-ফসফেট 6-3-9 মিলে তৈরি হয় 9 কার্বন বিশিষ্ট একটা মৌল। তার মধ্যে 4 কার্বন ইথ্রোস 4-ফসফেট সে চলে যায়, আর বাকি যে 5 কার্বন থাকে সে তৈরি করে জাইলুলোজ 5-ফসফেট, সেখান থেকে রাইবুলোজ 5-ফসফেট, তার সাথে আরেকটা ফসফেট যুক্ত এটিপি থেকে এডিপি তৈরি হয় রাইবুলোজ 1,5-বিসফসফেট। তোমাদের কারো যদি এই ছকটি দেওয়ার পরীক্ষায় ইচ্ছা জাগে তুমি অবশ্যই দিতে পারো, তুমি কিন্তু এটি মুখস্থ করে ফেলতে পারো। আমরা কিন্তু কিছু কিছু জিনিস মুখস্থ করেছি। রাইবুলোজ 1,5-বিসফসফেট থেকে কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর এখান থেকে গ্লিসারলডিহাইড 3-ফসফেট। এবং এই পুরো প্রসেসটা কিন্তু তুমি পারো যেহেতু তুমি গ্লাইকোলাইসিস পারো। জাস্ট গ্লাইকোলাইসিসের উল্টো প্রক্রিয়া। এবং এখানে ফ্রুক্টোজ 6-ফসফেট এবং গ্লিসারলডিহাইড 3-ফসফেট 6-3-9 এর মধ্যে ইরিথ্রোস 4-ফসফেট চলে যাওয়ার পর থাকে জাইলুলোজ, রাইবুলোজ এবং রাইবুলোজ 5-ফসফেট থেকে রাইবুলোজ 1,5-বিসফসফেট পাওয়া যায়। এটি আমাদের ক্যালভিন চক্র, যেটি বিজ্ঞানী ক্যালভিন ট্রেস করেছিল। এবং আমি আসলে এখানে কিছু বেসিক মেকানিজমের কথা বলেছি। আমার তত্ত্বটা ছিল এটা যে এই যে আমাদের রাইবুলোজ 1,5-বিসফসফেট থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি, এইটুকু বলে কি আমরা বলি কার্বক্সিলেশন। 3-ফসফোগ্লিসারিড থেকে আমাদের এই যে গ্লিসারলডিহাইড 3-ফসফেট পর্যন্ত তৈরি, এটাকে বলি আমরা রিডাকশন। এবং ট্রাইফসফেট থেকে আমাদের রাইবুলোজ 1,5-বিসফসফেট তৈরি, এটাকে বলি আমরা রিজেনারেশন। যে রাইবুলোজ 1,5-বিসফসফেট রিজেনারেশন এবং এই যে সুক্রোজ এন্ড স্টার্চ তৈরি, দিস ইজ নোন অ্যাজ আ রিভার্স গ্লাইকোলাইটিক ফেজ। সো আশা করি আজকে এই ভিডিও দেখার পর তোমাদের ক্যালভিন চক্র নিয়ে আর কোনোদিন কোনো প্রকার কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। এবং ক্যালভিন চক্র সৃজনশীলে আসুক, এমসিকিউতে আসুক বা যেভাবেই ক্যালভিন চক্র দেখ, তুমি ক্যালভিন চক্রের সেরা এবং তুমি ক্যালভিন চক্রের বস।